এবার আমরা চলে যাই আজকের পঠন পাঠনের দিকে। শ্রেণী দশম, বিষয় গণিত, অধ্যায় অষ্টাদশ, পর্ব প্রথম। বিষয়বস্তু সদৃশ্যতা। এই সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য পড়তে গেলে আমাদের কয়েকটি বিষয়ের ধারণা খুব স্পষ্ট রাখতে হবে। এক, সদৃশ; দুই, সর্বসম। এই সদৃশ চিত্র আর সর্বসম চিত্র নিয়ে আমি একটু ব্যাখ্যা করছি। একই আকৃতি, সর্বসমটা প্রথমে বলছি। সর্বসম একই আকৃতির এবং একই আকারের দুই বা তার বেশি চিত্রগুলিকে পারস্পরিক কিন্তু আমরা সর্বসম বলতে পারি। দেখা গেল আমরা চিত্রে দেখতে পাচ্ছি এই যে একটি চিত্র, এই চিত্রের দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, তিনটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। প্রতি ক্ষেত্রে দেখতে পাচ্ছি আকার কিন্তু একই, আকৃতিও একই। এই কারণে আমরা এই চিত্রগুলিকে সর্বসম চিত্র বলছি। এবার এই সর্বসমকে আমরা আগে দুটি ত্রিভুজ সর্বসম যখন প্রমাণ করেছিলাম, তো তখন কিন্তু আমরা সর্বসমর ক্ষেত্রে এই চিহ্নটি ব্যবহার করেছি। ধরা যাক এবিসি একটি ত্রিভুজ, এই ত্রিভুজটি সর্বসম ত্রিভুজ PQR যদি হয়, তাহলে পরে কিন্তু আমরা এই চিহ্নটি ব্যবহার করি। এবার চলে যাচ্ছি আমরা সদৃশ। সদৃশ কি? একই আকৃতির এবং একই আকারের অথবা বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্রগুলিকে সদৃশ চিত্র বলছি। এবার চিত্রে দেখতে পাচ্ছি আমরা এখানে তিনটি চিত্র আছে। প্রতিটি চিত্রের আকার বিভিন্ন কিন্তু আকৃতি এক, সব দিক দিয়ে আকৃতি একই। তাই এই চিত্রটি আমরা কিন্তু সদৃশ চিত্র বলছি। তো আমরা দেখতে পাচ্ছি এই সদৃশ চিত্রকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি। দুটি ত্রিভুজ যদি সদৃশ হয়, এবিসি সদৃশ PQR যদি হয়, তাহলে পরে কিন্তু আমরা এই চিহ্নটি ব্যবহার করতে পারি। এটা সদৃশ চিহ্ন। এবার একটা জিনিস আমরা বুঝতে পেরে গেছি যে সর্বসম যখন আমরা বলছি, তো তখন এর মধ্যে দুটি জিনিস থাকতে হবে। এক, থাকতে হবে আকার। আকার অবশ্যই একই হতে হবে এবং আকৃতিও একই হতে হবে। আকৃতি একই লাগে। আর এক্ষেত্রে শুধুমাত্র আকৃতি একই হলেই হবে এবং আকার যা খুশি, একই আকার না হলেও হবে, একই আকার হলেও হবে, সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। হয়ে গেল। তো এই কারণে আমরা বলতে পারি এখানে যেহেতু আকার এবং আকৃতি দুটি প্রয়োজন না, শুধুমাত্র আকৃতি ঠিক থাকলেই হয়ে গেল, আর আকারের প্রয়োজন নেই। আর এক্ষেত্রে আকার আকৃতি দুটোই একই লাগবে। তো এখন কথা হচ্ছে, এর থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে সর্বসম বলতে গেলে আমাদের আকার একই থাকছে, এর জন্য সকল সর্বসমই কিন্তু সদৃশ হবে। আবার সকল সদৃশ চিত্র কিন্তু সর্বসম হবে না, কারণ সেক্ষেত্রে আকৃতির কোনো গল্প নেই, আকৃতি যা খুশি হতে পারে। ঠিক আছে, এবার আমরা চলে যাব উপপাদ্যে এই ধারণা দুটি নিয়ে। তো এবার তার আগে কয়েকটি কথা, তোমাদের পাঠ্যপুস্তকের মধ্যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে পাঠ্যপুস্তকটি আছে, সেই পুস্তকের উপপাদ্য নাম্বার 43, 44, 45, 46, 47 এই কটি উপপাদ্য প্রমাণ কিন্তু তোমাদের মূল্যায়নের অন্তর্গত নয়। এর জন্য তোমরা এই কটি খুব ভালো মতো দেখে নেবে, আর যাদের একটু বেশি আগ্রহ তারা বইয়ের মধ্যে প্রমাণগুলো একবার একটু দেখে নেবে। তো এই উপপাদ্যগুলি নিয়ে আমি আলোচনা করব। আরেকটি কথা, 48 নাম্বার যে উপপাদ্যটি আছে, এটার প্রমাণ কিন্তু অবশ্যই করতে হবে তোমাদের। এই উপপাদ্যগুলি দিয়ে আমরা বিভিন্ন প্রয়োগ করব। সেই প্রয়োগগুলি আমি একটি করে উপপাদ্যের যে ধারণা দেওয়া আছে সেটি বলবো, আর সাথে আমরা প্রয়োগগুলি করব। এবার আমরা করব উপপাদ্য 43।
কোনো ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহু দুটিকে বা তাদের বর্ধিত বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। যদি সমান্তরাল হয় তাহলে বিভক্ত করবে সমান অনুপাতে। এবিসি ত্রিভুজের বিসি এর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে, অথবা এবি ও এসি এর বর্ধিত বাহু দুটিকে ডি ই বিন্দুতে ছেদ করে, যথাক্রমে ডি এবং ই বিন্দুতে ছেদ করে। এরকমও হতে পারে, এরকম হতে পারে, যেটাই হোক না কেন। তার মানে এই উপপাদ্যে বলেছে, যদি উপপাদ্যে বলেছে ডিই সমান্তরাল বিসি হলে এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি হবে। এটা আমাদের মনে রাখতে হবে। এবার এর পরবর্তী উপপাদ্যটি 43 নম্বর উপপাদ্যের ঠিক উল্টা, 44 নম্বর উপপাদ্য এটা। এটাতে কি বলেছে? বলেছে এই উপপাদ্যে কি বলেছে? এখানে বলেছে কোন একটি সরলরেখা কোন ত্রিভুজের দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমান অনুপাতে বিভক্ত করলে তা তৃতীয় বাহুর সমান্তরাল হবে। তো আমরা একটা কাজ করব, এক্ষেত্রে একই ছবি আঁকবো। এক্ষেত্রে এবি এবং এসি দুটি বাহুকে একটি সরলরেখা ডি সমান, একটি সরলরেখা ডি এই বাহু এবং এই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, অথবা এই বাহু এবং এই বাহু এবি অথবা এবং এসি বাহুর বর্ধিত অংশকে সমান অনুপাতে বিভক্ত করে। এবার তার মানে এখানে দেওয়া আছে এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি। এটা সমান সমান এটা হলে বলেছে, যদি হয় তাহলে প্রমাণ করতে হবে ডিই সমান্তরাল বিসি। তার মানে এত ইজ ইকুয়াল টু এত হলে এত ইকুয়াল টু এত হবে, এত সমান্তরাল এত হবে। আমাদের মনে রাখতে হবে এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই ইসি, সমান অনুপাতে বিভক্ত করছে। তার এটা যদি হয় তাহলে ডি সমান্তরাল বিসি হবে। এবার আমরা চলে যাব প্রয়োগে। একটু প্রয়োগ নিয়ে আলোচনা করি। এই দুটি উপপাদ্য দিয়ে যে সমস্ত প্রয়োগ আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। এটি বইয়ে করে দেওয়া আছে, তবু আমি একটু বুঝিয়ে দেই। প্রয়োগ নাম্বার 1 এ বলেছে কোন একটি ত্রিভুজ, সেই ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল একটি বাহু, একটি রেখা যা এবি এবং এসি কে ডি এবং ই বিন্দুতে ছেদ করে। এখানে দেওয়া আছে এবি সমান সমান 6 সেমি, বিডি সমান সমান এডি সমান সমান 5 সেমি, বিডি সমান সমান 6 সেমি, এই সমান সমান 7.5 সেমি। তাহলে এসি এর মান কত? এসি এর মান বার করতে হবে। এবার আমরা লিখব, যেহেতু এবিসি ত্রিভুজের ডিই
সমান্তরাল বিসি। সুতরাং এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি। দিস ইমপ্লাইজ এডির ভ্যালু 5, এটার ভ্যালু 6, 7.5, এখানে সিই এর ভ্যালু আমরা জানি না। এবার দিস ইমপ্লাইজ সিই সমান সমান 7.5 গুণন 6/5 সমান সমান 9। সুতরাং সিই সমান সমান 9 সেমি। দেয়ারফর এবার এসি সমান সমান এই যোগ ইসি। এর ভ্যালু 7.5, সির ভ্যালু 9 সমান সমান 16.5 সেমি। হয়ে গেল। এবার প্রয়োগ নাম্বার এটা একটু ভালো মতন দেখে নিয়ে আমরা চলে যাব পরবর্তী প্রয়োগে। পরবর্তীটা দেখে নেবে 5। প্রয়োগ নাম্বার 5টা একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে বলেছে একটি সরল রেখাংশ এবিসি ত্রিভুজের এসি এবং বিডি এবি এবং এসি কে এমন ভাবে বিভক্ত করে যাতে এডি সমান সমান বিডি এবং এই সমান সমান সি হয়, এবং এই কোণ সমান এই কোণ দেওয়া আছে। প্রমাণ করো যে ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো যা দেওয়া আছে আমরা লিখছি। প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর এ বি এবং এসি বাহুকে ডি সরল রেখাংশ এমন ভাবে বিভক্ত করে যাতে এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি হয়, এবং দেওয়া আছে কোণ এ ডিই সমান সমান কোণ এ সিবি। প্রমাণ করতে হবে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু। এবার আমরা প্রমাণে যাব। প্রমাণ আমরা এটি করার আগে দুটি উপপাদ্য দেখেছি। সেই দুটো উপপাদ্য ছিল থ্যালেসের উপপাদ্য 43 নম্বর, এবং 43-এর বিপরীত একটা ছিল 44 নম্বর। সেই 44 নম্বর উপপাদ্যে বলা ছিল যদি এডি বাই ডিবি হয় বা এই বাই ইসি হয় সমান সমান এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি যদি হয় কোনো ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে ডি সমান্তরাল বিসি হবে। তাহলে যেহেতু এডি বাই লিখে নেই, এটা কার? এই ত্রিভুজ এ বি সি এর এডি বাই ডিবি এর যেহেতু এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি, সুতরাং এবার লিখবো সুতরাং থ্যালেসের
উপপাদ্য অনুযায়ী, সের উপপাদ্য অনুযায়ী কি যদি এটা বাই এটা সমান সমান এটা বাই এটা হয়, তাহলে ডি সমান্তরাল বিসি, ডি বিসি এর সমান্তরাল। এখন যদি ডি বিসি এর সমান্তরাল হয় তাহলে আমরা লিখতে পারি, সুতরাং কোণ এ ডি ই সমান সমান কোণ এ বি সি। এক নাম্বার, এই দুটি সমান্তরাল এবং এই কোণ সমান এই কোণ হয়ে গেল। তাহলে বইয়ে বলা আছে আবার কোণ এ ডি ই সমান সমান কোণ এ সি বি। 2 নম্বর, এ ডি ই সমান কোণ এ সি বি, তার মানে এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান, তাহলে এই দুটো সমান। দেয়ারফর কোণ এ বি সি সমান কোণ এ সি বি। যেই ত্রিভুজের বাহু দুটি সমান সেই ত্রিভুজের কোণও সমান হয়, সুতরাং কোণ এ বি সমান সমান কোণ এ সি। এ বি সমান সমান এ সি, তার মানে আমরা লিখব এবিসি ত্রিভুজে, সুতরাং এ বি সি ত্রিভুজ এর এ বি সমান সমান এ সি, সুতরাং ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু। প্রমাণ হয়ে গেল। এবার আমরা চলে যাই কোষে দেখি 18.2। এখানে কিছু প্রয়োগ বলছি, এই প্রয়োগগুলো তোমরা অবশ্যই বাড়িতে করে ফেলবে। প্রয়োগ 2, 3, 4, 6, 11 নম্বরের এ এর রোমান 1, রোমান 2, রোমান 4 এন্ড রোমান 5, আর সি নম্বরে অল। এই সবগুলো প্রমাণ, মানে সবগুলো কিছু অঙ্ক আছে, প্রয়োগ আছে, তোমরা কিন্তু অবশ্যই করে ফেলবে তোমাদের খাতায়। এবার আমরা পরবর্তী উপপাদ্যে যাব। সেই পরবর্তী উপপাদ্য কিন্তু উপপাদ্যের প্রমাণও কিন্তু মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু এটা কিন্তু মনে রাখবে। তো যাই হোক, কিন্তু জানতে হবে, কারণ সেটা দিয়ে আমরা প্রয়োগ করব। বলেছে দুটি ত্রিভুজ যদি সদিশকোণী হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাতও সমান হবে। তাহলে ধরা যাক এবিসি একটি ত্রিভুজ, এ বি সি একটি ত্রিভুজ, আরেকটি ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ। এই ত্রিভুজ দুটির ক্ষেত্রে আমরা কি লিখব? এখানে এ কোণ সদৃশকোণী, ত্রিভুজ দুটি সদৃশকোণী, তার মানে কোণ এ সমান সমান কোণ এ ড্যাশ, কোণ বি সমান সমান কোণ বি ড্যাশ, কোণ সি সমান সমান কোণ সি ড্যাশ। কোণগুলি যদি ত্রিভুজদ্বয় যদি সদৃশকোণী হয়, মানে অনুরূপ কোণগুলি যদি সমান হয়, তাহলে পরে অনুরূপ বাহু দুটি ত্রিভুজের এ বি বাহু বাই এ ড্যাশ বি ড্যাশ সমান সমান বিসি বাই বি ড্যাশ সি ড্যাশ সমান সমান সি এ বাই সি ড্যাশ এ ড্যাশ। বাহুগুলির অনুপাতও কিন্তু সমান হবে, তার মানে এত হলে সমান সমান এত হবে, আমাদের মনে রাখতে হবে। এবার আমরা চলে যাই 46 নম্বর উপপাদ্যে, ঠিক এর উল্টোটা। এই 46 নম্বর উপপাদ্যে কি বলেছে? এখানে বলেছে দুটি ত্রিভুজের ক্ষেত্রে ঠিক উল্টো। এ বি সি, এ ড্যাশ বি
বি ড্যাশ সি ড্যাশ। এই ত্রিভুজ দুটির বিপরীত, এই ত্রিভুজ দুটির বাহুগুলি যদি সমান অনুপাতে থাকে তাহলে এই ত্রিভুজ দুটি সদৃশকোণী হবে। তার মানে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ইজ ইকুয়াল টু বিসি বাই বি ড্যাশ সি ড্যাশ ইজ ইকুয়াল টু সি এ বাই সি ড্যাশ এ ড্যাশ, এত ইজ ইকুয়াল টু এত হলে কোণ এ সমান সমান কোণ এ ড্যাশ, কোণ বি সমান সমান কোণ বি ড্যাশ এবং কোণ সি সমান সমান কোণ সি ড্যাশ, এত হবে। আমাদের মনে রাখতে হবে। 45 আর 46 নম্বরটি মনে রেখে আমরা প্রয়োগে যেতে পারবো। তো এখন কথা হচ্ছে যে একটু সিদ্ধান্তে আসি। সিদ্ধান্তটি হলো দুটি বহুভুজের ক্ষেত্রে দুটি বহুভুজ সদৃশ হবে। এক নাম্বার, যখন দুটি বহুভুজ সদৃশ হবে যখন বহুভুজ দ্বয়ের অনুরূপ কোণগুলি সমান এবং বাহুগুলির অনুপাত সমান। আমরা ত্রিভুজের ন্যায় চতুর্ভুজের ক্ষেত্রেও বলতে পারি চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমান, অনুরূপ কোণগুলি সমান যদি হয় এবং বাহুগুলি যদি সমানুপাতি হয় তাহলে সেই চতুর্ভুজগুলিকে বা চতুর্ভুজ দ্বয়কে আমরা বলতে পারি সদৃশ চতুর্ভুজ। তো যাই হোক, এই গল্পটি আমার বিশ্বাস হচ্ছে না, আমরা একটু প্র্যাকটিক্যালে চলে যাই, একটু প্র্যাকটিক্যাল দেখি আমরা। তো কথা হচ্ছে এখানে দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা, এই বড় ত্রিভুজ, ছোট ত্রিভুজ। যদিও ত্রিভুজ দুটির নাম আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি, ত্রিভুজ দুটি এই ত্রিভুজ দুটির ক্ষেত্রে এই ত্রিভুজটার নাম দিলাম এটা এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ। এবার এই ত্রিভুজের এই বাহুটি 9, এটি 12, এটি 15, এই বাহু 3, 4, 5। তো আমরা একটা কাজ করব, দেখি ত্রিভুজ এ বি সি এর এবিসি ত্রিভুজের এ বি বাই এই ত্রিভুজের এ ড্যাশ বি ড্যাশ সমান সমান এবির দৈর্ঘ্য 9, এটা 3 সমান সমান 3। তারপরে বিসি বাই বি ড্যাশ সি ড্যাশ সমান সমান 12/4 সমান সমান 3, আর সি এ সমান সমান বাই সি ড্যাশ এ ড্যাশ ইজ ইকুয়াল টু 15/5 সমান সমান 3। সুতরাং দেখতে পাচ্ছি তিন ক্ষেত্রেই অনুপাত সমান পেয়েছি। সুতরাং এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ইজ ইকুয়াল টু বিসি বাই বি ড্যাশ সি ড্যাশ ইজ ইকুয়াল টু সি এ বাই সি ড্যাশ এ ড্যাশ। তার মানে বাহুগুলির এই ত্রিভুজ দুটি বাহুগুলির অনুপাত ত্রিভুজ এত ও ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ এর থেকে দেখানো যায় এটা। তার মানে এই বাহুগুলির অনুপাত দেখতে পাচ্ছি সব ক্ষেত্রে 3 আসছে, তার মানে বাহুগুলির অনুপাত সমান।
বাহুগুলির অনুপাত যদি সমান হয় তাহলে আমরা একটু আগেই পড়লাম এর কোণগুলিও সমানুপাতিক, মানে কোণগুলি হবে এই ত্রিভুজ দুটি সদিশকোণী ত্রিভুজ হবে। তো সদিশকোণী ত্রিভুজ কিনা সেটা আমরা একটু দেখি। এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রে এ কোণের সাথে সমান কিনা দেখছি। এ কোণের সঙ্গে এ কোণ একদম সমান হয়ে গেল, তার মানে এই কোণ দুটি সমান। এবার বি কোণের সাথে বি ড্যাশ সমান হয় কিনা দেখি। হ্যাঁ, দেখতে পাচ্ছি এই বির সাথে বি ড্যাশ একদম সমান হয়ে গেল, এই যে একদম সমান হয়ে গেল। আর সি কোণের সাথে সি ড্যাশ একদম সমান হয়ে গেল। তার মানে আমরা বুঝতে পারলাম এই ত্রিভুজ দুটির বাহুগুলির অনুপাত যদি সমান হয় তাহলে এই কোণগুলিও অনুরূপ কোণগুলি, এটার অনুরূপ কোণ এটা, এটার অনুরূপ কোণ এটা, এটার অনুরূপ কোণ এটা, এই কোণগুলিও সমান হয়ে গেল। তাই আমরা ত্রিভুজ দুটিকে সদিশকোণী ত্রিভুজ বলতে পারছি। এবার কথা হলো যে এখান থেকে আমরা যে সমস্ত ধারণা পেলাম আর কি, এই ধারণাগুলি নিয়ে তারপরেই কিন্তু আমরা পরবর্তী উপপাদ্যে যাব। কোনো ধারণা অস্পষ্ট রেখে কিন্তু আমরা পরবর্তী উপপাদ্যে যাব না। এর পরবর্তীতে অপর আরেকটি উপপাদ্য আছে, আরো আছে কয়েকটি, তার মধ্যে আমি বলছি আজকে আরেকটি 47 নম্বর উপপাদ্য। এই উপপাদ্যে বলেছে দুটি ত্রিভুজের একটির একটি কোণ অপরটির একটি কোণের সমান এবং কোণ দুটির ধারক বাহুগুলি সমানুপাতিক, তাহলে ত্রিভুজদ্বয় সদৃশ হবে। 47 নম্বর উপপাদ্য। এই যে একটি ত্রিভুজ আছে, আরো একটি ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের নাম ABC। এই ত্রিভুজের নামও আমরা এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ তো দিতে পারি, বা ডি ই এফ দিয়ে দিলাম। এই ত্রিভুজে বলছে, উপপাদ্যে বলেছে একটি ত্রিভুজের একটি কোণ অপর ত্রিভুজের একটি কোণের সঙ্গে যদি সমান হয় তাহলে এই বাহু এবং এই বাহু সংলগ্ন এই বাহু আর এই বাহুর সাথে এই বাহু যদি সমান হয় এবং এই কোণ সংলগ্ন অপর একটি ধারক বাহু এটার সাথে যদি এই বাহু সমান হয় তাহলে এই ত্রিভুজদ্বয় সদৃশ হবে। তার মানে কি কি দেওয়া আছে এখানে? দেওয়া আছে কোণ এ সমান সমান কোণ ডি, এ কোণ সমান সমান কোণ ডি যদি এত আছে, এবং আরেকটি দেওয়া আছে এখানে, আরেকটি কথা কি আছে, এ বি বাই ডিই সমান সমান এসি বাই ডিএফ, এটা বাই এটা সমান সমান এটা বাই এটা যদি হয় তাহলে পরে এই ধর্ম যদি থাকে তাহলে পরে আমরা ত্রিভুজ দুটিকে কি বলবো? সুতরাং ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ ডি ই এফ। এটিও একটি উপপাদ্য আমাদের মনে রাখতে হবে। এবার এই উপপাদ্যগুলি মনে রেখে আমাদের পরবর্তী পর্বে যেতে হবে। তো পরবর্তী পর্বে যাবার আগে আমি আজকে আবার বলছি, আজকে এখানে কলম রাখছি।